যে মানে 5 মাস মাত্র শেষ করলো একটা সরকার, এবং আপনাদের সঙ্গে রাজনৈতিক মৈত্রীতাও বেশ মানে পরিচিত মৈত্রীতা আপনাদের এখনো আছে। তো সেই সরকারকে যদি আসলে ব্যর্থ করতে চায় জামাত, এবং যদি তারা তো বলে না যে আমরা ব্যর্থ করে দেব, আলটিমেটাম না মানলে ব্যর্থ করবে, সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামাতও কি ব্যর্থ হয়ে যাবে? কারণ জামাত তার মানে বলা যায় সর্বোচ্চ সুসময় যেটি সংসদে সেটি পার করছে, সর্বোচ্চ সংখ্যক এমপি আপনারা অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বারবার বলে যে এটা আপনাদের সরকার ছিল, আপনারা সাংগঠনিকভাবে বেশ কমফোর্টেবল একটা জায়গাতে আছেন। তো এই মুহূর্তে যদি সরকার ব্যর্থ হয়, সংসদ ব্যর্থ হয়, তাহলে জামাতও কি কোনোভাবে ব্যর্থ হয়ে যাবে না? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আমার শ্রদ্ধাভাজন রিপন ভাই বললেন যে বিরোধী দলের রাজপথের যে বক্তব্যগুলোকে ওনারা সিরিয়াসলি নিচ্ছেন না, এটি একটি দেশের জন্য এটাই হলো একটা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার ক্ষেত্রে এটাই হলো একটা মনে করি যে এটাই হলো অ্যালার্ম। না, আমি মনে করি আপনারা এগুলো করবেন, এটা স্বাভাবিক। একটু বলি, স্বাধীন থাকুক যে বিগত 16 বছরে ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা ওইভাবে বিরোধী দলের কথাগুলোকে আমলে নেননি, জনগণের কথাগুলোকে আমলে নেননি। একটা পর্যায়ে সেটাই কিন্তু বিস্ফোরণ আকারে দেখা দিল, এবং শেষ পর্যন্ত তিনি থাকতে পারলেন না, পালিয়ে যেতে বাধ্য হলেন। তিনি কিন্তু পালিয়ে যান নাই, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। সুতরাং যৌক্তিক যে কোনো বিষয় মনোযোগ দিয়ে শোনা, আমলে নেওয়া, আপনি মানবেন কিন্তু মানবেন না ওটা পরের বিষয়, কিন্তু আমলে নেওয়া, আমলে নিয়ে এটা ডিসকাশন করা, একটা আলোচনার টেবিলে নিয়ে আসা, এরপরে কি হবে পরের বিষয়, কিন্তু আপনি আমলে নিলেন না, ডন কেয়ার মধ্যে মানে কিছুই না। এটাই কিন্তু ভয়ঙ্কর, এবং এই ভয়ঙ্কর পথটা একটা সময় আরো ভয়ঙ্কর পথের দিকে আমাদেরকে নিয়ে যায়। আশা করি বিএনপি সেদিকে যাবেন না। 2 নম্বর হলো যে বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। আজকে প্রায় 5 মাস অতিবাহিত হলো, এখন পর্যন্ত সেটার কোনো লক্ষণ দেখা যায়নি। আর বিএনপির ইতিহাসের মধ্যে আবার আছেও, বিএনপি যে কমিটমেন্ট রক্ষা করে না, এটা নতুন না, এটা বিগত দিনের ইতিহাসও আছে। 91 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যে 3টি পক্ষ সেখানে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে একটা রূপরেখা ছিল, নির্বাচনে যারাই বিজয়ী হবে এই রূপরেখার ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবে। সেখানেও দেখা গেছে পরবর্তী সময় বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে সেই রূপরেখা মানে একেবারে পরিপূর্ণভাবে তারা বাস্তবায়ন করেনি। এরপরে যখন 91 সালের নির্বাচনে যখন বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে পারছিলেন না, আবার আওয়ামী লীগও এককভাবে ক্ষমতায় যেতে পারছিলেন না, জাতীয় পার্টি পারছিলেন না, সেখানে জামাত ইসলাম ছিলেন ব্যালেন্স, যার কারণে দেখা গেছে ওই সময় আওয়ামী লীগ, বিএনপি সবাই জামাত ইসলামের কাছে এসেছে সমর্থন নেওয়ার জন্য। একটা পর্যায়ে আমরা দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা বিএনপিকে সেই সময় সমর্থন দিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আমরা সুযোগ করে দিয়েছিলাম। আমাদের কারণেই কিন্তু ওনারা রাষ্ট্র ক্ষমতায় প্রথমবার গিয়েছে এক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো তারা ওই সময়টাতে, উনি রিপন ভাইও জানেন যে আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার ব্যাপারে তাদের প্রস্তাবনা ছিল। কি চান? প্রধানমন্ত্রী চাইলে মানে প্রধানমন্ত্রী তো দিয়ে দিতে, মানে এরকম একটা, কারণ আমরা ছাড়া তো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না, আমরা হলো ব্যালেন্স। তো আমরা সেই সময় বলেছি না, আমরা মন্ত্রিত্ব চাই না, আমরা কি চাই? আমরা চাই হলো কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, পুনর্বর্ত হোক, এর যেন পরবর্তী সময় নির্বাচনগুলো সুন্দর সুষ্ঠু হয়। তো আমরা এই চিন্তার আলোকে, এই কমিটমেন্টের ভিত্তিতে আমরা সমর্থন দিলাম, রাষ্ট্র ক্ষমতায় গেল। দেখা গেল পরবর্তী সময় এই কেয়ারটেকার ব্যবস্থা নিয়েই তারা আর এগোলো না, এটা তারা সংবিধান অন্তর্ভুক্ত করলেন না, যার কারণে একটা পর্যায়ে কি হলো, আন্দোলন শুরু হয়ে গেল। আবার ওই সময়টাতে দেখবেন 91 থেকে 93 আমাদের সমর্থিত সরকার, আমাদের উপরে যে পরিমাণ নির্যাতন জুলুম হয়েছে, ক্যাম্পাসগুলোতে যে পরিমাণ আমাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই রেকর্ড তো আছে। সব মিলে বলা যায় যে যার সাথেই কমিটমেন্ট দিয়ে তারা ক্ষমতায় গেছে, পরবর্তী সময় সেই কমিটমেন্ট তারা রাখেনি, রক্ষা করেনি। মানে আপনারা কি ওই অভিজ্ঞতা থেকে আমি বলছি, এখন দেখেন এই যে আজকে জুলাই সনদ, আজ গত 13 তারিখে দেখলাম 13 জুলাই সংসদে 12 সদস্য বিশিষ্ট একটা সংবিধান সংশোধন কমিটি গঠন। ওই আলোচনায় মানে আসবো না, আমি বলছি হ্যাঁ, তো এটা তো কোনো দরকার ছিল না। তো কিভাবে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে নির্বাচনের পূর্বে? এটা একটা সেটেলমেন্ট ইস্যু, এটা একটা আইন হয়ে গেছে। এই আইনকে লঙ্ঘন করার এখতিয়ার তো আমাদের নেই, কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছিল, এসে তারা 3টা তাদের মূল লক্ষ্য ছিল: বিচার, সংস্কার এবং নির্বাচন। নির্বাচন হয়ে গেছে,
বিচারটাও চলমান আছে। একটা জায়গায় এখনো অধরায় থেকে গেছে, সেটা হলো সংস্কার। সেই সংস্কারের চিন্তা থেকে একটা পর্যায়ে আপনার সে সময় 1 মিনিট পর একটা বিরতি নিয়ে বলছি। সংস্কার মানে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সরি, সংবিধান সংস্কার কমিশন একটা গঠন করা হলো অনেক আলোচনা পর্যালোচনার পরে, এবং সেখানে তারা একটা পর্যায়ে গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে একটা প্রতিবেদন পেশ করলেন, এবং সেইটার আলোচনা পর্যালোচনার ভিত্তিতে, রাজনৈতিক আলোচনার ভিত্তিতে পরবর্তী ঐক্যমত্য কমিশন হলো। সেই ঐক্যমত্য কমিশনও প্রায় 33টা দলের অংশগ্রহণে দীর্ঘ সময় আলোচনা পর্যালোচনার পরে মোটামুটি অনেকগুলো বিষয়, প্রায় 84টা বিষয়ের পরে তারা একমত হলেন। সবাই সিগনেচারও করলো, স্বাক্ষরও করলো। এখন এই 84টা বিষয় কিভাবে বাস্তবায়ন হবে, এই ধারাবাহিকতায় কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি যে রাষ্ট্রপতি তখন একটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ একটা করলেন। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যেই কিন্তু বিস্তারিত বলা আছে কিভাবে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে। এখানে জাতীয় নির্বাচন হবে, এখানে গণভোট হবে, গণভোটটা কখন হবে, গণভোটের বিজয়ী হলে কি হবে, এরপরে গণভোটের প্রশ্নগুলো কি হবে, এরপরে নির্বাচিত সদস্যরা প্রথম সংসদে মানে একই সাথে কয়টা শপথ নেবেন, এই বিস্তারিত বিষয় কিন্তু এখানে বলা আছে। এবং সেটা একমত হয়ে কিন্তু আমরা সেই ধারাবাহিকতা আমরা কিন্তু নির্বাচনে গেলাম। ওই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই গণভোট হলো। সেই গণভোটে আমরা অংশগ্রহণ করলাম। সেই গণভোটে বিএনপি অংশগ্রহণ করেছে। বিএনপির যিনি আজকে প্রধানমন্ত্রী, চেয়ারপারসন, উনি গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, গণভোটের পক্ষে ভোটও দিয়েছেন, এবং প্রায় 69% ভোট গণভোটের পক্ষে পড়ল। মানুষ গণভোটের ওই হায়ের পক্ষে ভোট দিল। তার মানে মানুষ চাচ্ছে জুলাই সনদটা বাস্তবায়ন হোক যেভাবে প্রণীত হয়েছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরে বিএনপি প্রথম যে রাজনৈতিক অনৈক্যটা, আসলে আপনি বলেছেন ঠিকই যে দীর্ঘ একটা সময় কিন্তু আমাদের বিএনপির সাথে পথ চলা, একসাথেই আমরা পথ চলেছি। 1991 সালে যেভাবে আমরা সাপোর্ট দিয়ে বিএনপিকে ক্ষমতা নিয়েছি, আবার 96 টু 2001 সময় আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা শেষ সময়টাতে আবার জোটবদ্ধ হয়েছি, 4 দলীয় ঐক্যজোট, যেটা পরবর্তী সময় সরকার গঠন করেছে। 6 বছর একসাথে সরকার ক্ষমতায় ছিলাম। পরবর্তীতে জোট এক্সটেনশন হয়ে 20 দল হয়েছে। একেবারে 5 আগস্টের আগ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্য ছিল। আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে। আমাদের এই নির্বাচনের পরে আমাদের মধ্যে তো ভিন্ন উচিত ছিল যে ফেসিবাদ যেহেতু নাই, এখন ফেসিবাদ বিরোধী দলগুলো মিলিয়ে, সরকার বিরোধী দল মিলিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে আমরা পরিচালনা করব। কিন্তু অনৈক্যটা তৈরি হলো কেন? এই জুলাই সনদ নেই, সব কিছু ঠিকঠাক আইসে আমরা প্রথমেই যে ধাক্কাটা, সেটা হলো প্রথম সংসদেই সংবিধান সংশোধন পরিষদের শপথ তারা নিলেন না, একটা নিলেন। যেটা কথা ছিল 2টাই শপথ নিতে হবে যারা এখানে নির্বাচিত হবেন, যেমন বিরোধী দল নিল, সরকারি দল নিল, ব্যাস ওখান থেকে তো অনৈক্য শুরু হয়ে গেল। এবং একটা মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হলো, তাহলে মনে হয় এই যে দীর্ঘ পথ পরিক্রমায় যে প্রসেসটা তৈরি হয়ে গেল জুলাই সনদ বাস্তবায়ন, সেটা মনে হয় এখন ভেস্তে যাচ্ছে।